ইতিপূর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেনিং ফাইল ও হোম ট্যাব সম্পর্কে মাইক্রোসফট ওয়ার্ড 2016 টিউটোরিয়াল পার্ট 1 ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমরা জানবো একটি ফাইলের সৌন্দর্য পেজ সেটআপ। পেজ সেটআপ ব্যতিরেকে একটি ডকুমেন্টে সবকিছু থাকা সত্ত্বেও তলাবিহীন ঝুড়ির মতো, তাই পেজ সেটআপ জানা আমাদের একান্ত প্রয়োজন। পেজ সেটআপ করার জন্য আমাদেরকে যেতে হবে রিবন ট্যাব লেআউটে এসে আমরা সরাসরি চলে আসব পেজ সেটআপ কমান্ড গ্রুপে। এখানে আমরা প্রথমে আছে মার্জিনস, তারপরে আছে ওরিয়েন্টেশন, তারপর আছে সাইজ, কলামস, ব্রেক, লাইন নাম্বার, হাইপেনশন। আবার এখানে আছে একটি, এটা কর্নারে যেটি আছে, এখানে যদি আমরা চাপ দিই কর্নার আইকনে, এখানে চাপ দিলে সংলাপ বক্স আসে। সংলাপ বক্সে কি করা যায় দেখা যাক। মার্জিন এখানে কাস্টম মার্জিনের সিস্টেম আছে। আর এখানে আছে ওরিয়েন্টেশন, এখানে দেওয়া আছে পেজ ওরিয়েন্টেশন। এখানে আছে পেপার এখানে ম্যানুয়ালি এখানে পেপার দেওয়া আছে, পেপার সাইজগুলি দেওয়া আছে। আবার এখানে কাস্টম দেওয়া আছে, কাস্টম করারও সিস্টেম দেওয়া আছে। আমরা ইচ্ছে করলে এখানে কাস্টম করে পেপার সাইজ ঠিক করতে পারি। আবার এখানে আছে লেআউটের মধ্যে দেখা যাচ্ছে হেডার ফুটারের সাইজ নির্ণয় করা, এখানে বাড়াতে পারি কমাতে পারি। আবার এখানে আছে লাইন নাম্বার, যে লাইন নাম্বার এখানেও আছে। আবার এখানে আছে বর্ডার সেটআপ, বর্ডার সেটিং আছে। এটা হচ্ছে হলো বর্ডার, এটি হচ্ছে শুধু আমরা যে মার্জিন দিয়ে যে অংশটাকে আমরা সিলেক্ট করি যে লেখার জন্য কাজ করার জন্য, ওই অংশকে বর্ডার রিং করার জন্য। আর এটা হলো পেজ বর্ডার, সমস্ত পেজের ভিতরে বর্ডার করার জন্য। আর এটা হলো শেডিং কালার, অর্থাৎ যে অংশটাকে শেডিং কালার হচ্ছে আপনার যে অংশটাতে কাজ করেছেন সিলেক্ট করে ওই অংশে কোনো একটা কালার দেওয়া। অবশ্য এই কাজটি আমরা হোম থেকে করে নিতে পারি, এটির প্রয়োজন নাই। শেডিং এর কাজটি এখানে আরো ভালো হয়। এতে শেডিং এর কাজটি বিশেষ করে এখান থেকে করে নেবেন, ওখানে যে করার কোনো প্রয়োজন নেই, ঝামেলা বেঁধে যায়। তাহলে এখন আমরা কাজ শুরু করে দিই। আমরা যদি কাজ শুরু দিই লেআউটের কাজ শুরু করে দিই। মার্জিন, এখান থেকে যদি মার্জিনের কাজ শুরু করি, এখানে কিছু মার্জিন করে দেওয়া আছে ফরম্যাট। আমরা যদি এইসব ফরম্যাটগুলো থেকে করি তাও হবে, যদি আমার চলজ হয়। যেমন এটি লেখা আছে 1 ইঞ্চ, টপ 1 ইঞ্চ, বটম 1 ইঞ্চ, লেফট 1 ইঞ্চ, রাইট 1 ইঞ্চ। এটা যদি আমার মনে হয় যে এটা আমার এই পেজের জন্য পারফেক্ট, তাহলে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উদাহরণ হয়ে যাবে, কিন্তু আমি কাস্টম করে নেব কারণ আমার এটি ভালো লাগছে না। কাস্টম মার্জিন এখান থেকে যেতে পারি, এখান থেকেও যেতে পারি। কাস্টম মার্জিন এখান থেকে গেলাম, এটি সংলাপ বক্স। এখানে আসার পরে অনেক কাজের জন্য আর এখানে যেতে হয় না, এখান থেকে আমি অনেক কাজ করে ফেলতে পারি। এখানে এসে আমি কি করলাম, উপরে টপ মার্জিন টু উপরেরটি আমি 1.5 ইঞ্চ করে দিলাম। তারপরে বটমটিকে 1 ইঞ্চ রাখলাম। তারপর লেফটটাকেও আমি 1.5 ইঞ্চ করে দিলাম। রাইটকে আমি 1 ইঞ্চ রাখলাম। তারপরে এখানে পোর্ট্রেট পেজ হিসাবে সিলেক্ট করলাম। করার পরে এখানে কাজ শেষ। আমি ইচ্ছে করলে এখানে ওকে দিয়ে বেরিয়ে যেতে পারি, আবার একাত্রে এগুলোকে করে শেষ করে বের হতে পারি। আমি এখানে মার্জিনটা শেষ করে তারপর পেপার সাইজটা ঠিক করে নিলাম। পেপার সাইজে আমি কি করব, পেপার সাইজে এখান থেকে একটা পেপার সাইজ নিয়ে নেব লিগ্যাল, বিশেষ করে লেটার লিগ্যাল এবং A4 সাইজটা অ্যাভেলেবেল ব্যবহৃত হয়। এর ভিতরে A4 সাইজটা হচ্ছিল কমন, এটি আমরা এখন সিলেক্ট করব কারণ অ্যাপ্লিকেশানে A4 সাইজে লিখতে হয়। আমি এটা সিলেক্ট করলাম। আর যদি আমার
মনে হয় যে না আমাকে কাস্টম এই সাইজগুলোর মধ্যে কোনো সাইজই আমার হবে না, তাই আমাকে নির্দিষ্ট একটা মাপ দিতে হবে, সেটি আমি এখানে লিখে দিতে পারি। তাহলে আমি এখানে দেওয়ার পরে আমি ইচ্ছে করলে পেপার সাইজটা দেওয়ার পরে লেআউটে যে বর্ডারে কাজ করতে পারি, হেডার ফুটারেরও কাজ করতে পারি। কিন্তু আমি এখন পেপার পর্যন্ত এসে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমার পেজটি একটি কাঠামোতে উপনীত হলো। এটি একটি সৌন্দর্য সৃষ্টি হলো। এটা হচ্ছে আমি যে কাজটি করতেছি ওই কাজের নিয়ম অনুযায়ী একটা সেটআপে চলে আসলো। এতটুকু পর্যন্ত আসলো। আসার পরে আমি এখন দেখতেছি যে এখানে সাইজগুলো, আমি এখানে সাইজটা ঠিক করলাম, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ ঠিক করলাম। এখন কলামটি ঠিক করব। কলামটি আবার এই সংলাপ বক্সে নেই। কলামটি এখানে ঠিক করার জন্য আমি এখানে আসব। আসার পরে এখানে 1 কলাম এখানে আছে, একটি কলামে আমরা কাজ করতেছি। 2 কলাম যদি আসে তাহলে 2 কলাম আমি দিলাম। দেওয়ার পরে 2টি কলামে রূপান্তর হলো একটি এই পেজটি দেওয়া হলো। এইভাবে আমি আরো অনেকগুলা 3টা কলামও করতে পারি, 3টা কলাম করতে পারি। এখানে 3 কলামস আছে, এখানে ক্লিক করার পরে 3টি কলাম হয়ে গেল। আমি যদি চাই আরো বেশি কলাম করব তাহলে আমি মোর কলামে চলে যাব। যাওয়ার পরে এখানে কাস্টম করব। এখানে আমি ইচ্ছে করলে 4টি কলামও তৈরি করতে পারি কোড দিয়ে। আবার এখানে আমি যদি মাঝের এই ফাঁকটা যদি কমাতে চাই, মাঝখান দিয়ে স্পেসিং, তাহলে আমি এখানে আসব। এখানে স্পেসিং এর নিচে আসব, এসে আমি এখানে যে উপরের দিকে দিয়ে আরো বাড়বে, নিচের দিকে দিয়ে আরো কমবে। আমি এটা 3 বা 2 করে দিলাম। 2 করে দেওয়ার পরে কলামগুলো হয়ে যাবে একটু মোটা চড়া, আর মাঝের জায়গাটা অর্থাৎ স্পেসিং 2 কলামের মাঝে স্পেসিং কমে যাবে। আমি এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এই অবস্থা হলো, স্পেসিংটা কমে কলামগুলো একটু মোটা হয়ে গেল। এখন এখানে আসছে যে ব্যাকের ভিতর এটা কি, এটা হচ্ছে হলো আপনি কোথাও কার্সর রাখলেন, যেমন আমি এখানে সাবজেক্টের এখানে কার্সরটা রাখলাম। কার্সরটা রেখে সাবজেক্টের এখানে কার্সরটা রাখলাম, শুধু রাখার পরে ব্র্যাকে গেলাম। এখানে পেজ, এই পেজে যদি আমি ক্লিক করি তাহলে আরেকটি পেজ সৃষ্টি হয়ে যাবে। এখান থেকে এই নিচের লেখাটাকে নিয়ে, এই সাবজেক্টের হইতে নিচের লেখাটাকে নিয়ে আরেকটি পেজ হয়ে যাবে। যেমন এখানে আরেকটি পেজ হয়েছে, দ্বিতীয় পেজ সৃষ্টি হয়ে গেল উপরের অংশকে রেখে। এখন আমি আবার ব্যাক স্পেস দিয়ে আনডু দিয়ে আমি আগের অবস্থানে চলে গেলাম। যাওয়ার পরে আমি কি করব, পরে আরেকটি আছে কলামসে, এখানে আরেকটি আছে কলাম। যেহেতু আমি এখানে কলাম করেছি তাই আমি কলামের এটি ধরবো। এটা দেওয়ার পরে আমি আবারও এখানে এই সাবজেক্টের এখানে অথবা ডিয়ার স্যার এখানে আমি কার্সর রাখবো। রেখে আমি এখানে বর্ডারে এসে এই কলামসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কি হলো, আরেকটি পেজ সৃষ্টি না হয়ে এটা এই ডিয়ার থেকে এটা আরেকটি কলামে চলে আসলো। আমি যদি ইউর এখানে এসে আবার ড্র্যাগ দিই এখানে, তাহলে এটা কি করলো, এখানে চতুর্থ কলামে এটা চলে আসলো। অর্থাৎ এই কলামগুলো শেষ না হওয়া পর্যন্ত আরেকটি পেজে যাবে না। এটা হচ্ছে ব্র্যাকের কাজ আমরা দেখতে পেলাম। আমি এখন চলে যাব, এখন আন্ডু দিয়ে আবার পূর্ব অবস্থানে যাই। আমি এই অবস্থানে আসলাম। আসার পরে এখানে লাইন নাম্বারে যদি আমি যে কোনো এক জায়গায় ক্লিক দিই তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লাইনের একটি করে নাম্বারিং হয়ে গেল। এটি তেমন একটা প্রয়োজন না, এটা অযথা একটা ঝামেলা সৃষ্টি করে। এটা যে বুঝে না তার জন্য এটার কোনো প্রয়োজন নাই। আমি যেখানে এটার কোনো প্রয়োজন নাই। এভাবে এটা অযথা নাম্বারগুলিতে আমরা নাম্বারিং, সাধারণত আমরা নাম্বারিংগুলো করে থাকি। এখানে করা যায় হোমের এই জায়গাতে এসে প্যারাগ্রাফে এসে আমরা নাম্বারিংগুলো আরো সুন্দরভাবে করতে পারি। অতএব এই ধরনের নাম্বারিং করার কোনো যুক্তি আসে না এবং এটা করা প্রয়োজন। তবে হ্যাঁ, এটা ছোট ছোট প্যারাগ্রাফে এই নাম্বারিংগুলা করা হয়, সেটি নির্দিষ্ট কোনো কাজের। সাধারণ কাজগুলিতে এই নাম্বারিংটা ব্যবহার হয় না, এটা লক্ষ্য রাখবে। করতে গেলে এই ধরনের ওলট পালট হয়ে যাবে। আমি এখানে নাম দিয়ে দিলাম। আর এটা হলো হাইপেনশন। হাইপেনশন হচ্ছে
কি হাইপেনশনটা কি এটা আমাদেরকে জানতে হবে। আমি আবার পেজ সেটআপে চলে যাই। হাইপেনশনটা হচ্ছিল দুইটি, আমি এটাকে বডিটাকে ক্লিক করলাম, এটা বডিতে ব্যবহার হয়, বিশেষ করে যে কোনো একটা লেটারের বডিতে ব্যবহার হয়। এখানে এসে যদি আমি হাইপেনশনটা ক্লিক করি অটোমেটিক দিই, তাহলে এখানে যদি একটি এই লাইনগুলোকে ঠিক রাখার জন্য, উভয় সাইড ঠিক রাখার জন্য, আর লাইনের স্পেসগুলোকেও ঠিক রেখে লাইনগুলোকে দুই সাইড সমান করার জন্য এই হাইপেনশন ব্যবহার করা হয়। হাইপেনশন হচ্ছিল একটি ওয়ার্ডকে হাইপেনশন দিয়ে দুই লাইনে সংযোগ সৃষ্টি করা। এটা হচ্ছে আমি দেখাই। এটা হচ্ছিল, ধরে নিন আমরা এখানে এটাকে সেটআপ দিলাম, এখান থেকে একটা কিছু নিয়ে সেটআপ দিলাম। সেটআপ দেওয়ার পরে দেখুন এখানে পাবলিশেরটা কি হলো, এখানে ছোট হয়ে যাওয়ার কারণে পাবলিশেরটা উপরের লাইনে তিনটি লেটার উপরে আর ওগুলা নিচে, অর্থাৎ এটা একটি ওয়ার্ডকে হাইপেনশন দিয়ে সংযুক্ত করা হয়েছে। এই ধরনের কাজগুলো করার জন্য, এটা সুইটেবল লেখার জন্য হাইপেনশন ব্যবহার করা হয়েছে। এটা হাইপেনশন হয়েছে। আর হাইপেনশন যে হবে এমন কোনো কথা না, যদি প্রয়োজনে হাইপেনশন হবে। এটা যদি দিয়ে রাখেন তাহলে যদি প্রয়োজনে হাইপেনশন হবে। যেমন এখানে আমি যদি আরেকটা সাইজে দিই, এখানে দেখা যাচ্ছে এই সাইজটার ভিতরে হাইপেনশনের প্রয়োজন হয় নাই, কারণ ওয়ার্ডগুলি এখানে সমান, উভয় সাইড সমান হওয়ার জন্য, প্যারাগ্রাফটিকে উভয় দিক সমান করার জন্য ওয়ার্ডগুলির কোনো পরিবর্তন করার প্রয়োজন হয়নি। এটি হচ্ছে হাইপেনশন চলে গেল। এখন আমরা এখানে চলে আসব। এখন আরেকটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে আবার ডায়লগ বক্সে যেতে হবে। বর্ডার কাজটি এখানে দেওয়া নাই, যার কারণে আমরা এখানে ডায়লগ বক্স অথবা সংলাপ বক্সে আমরা চলে আসলাম। এখানে আসার পরে লেআউটে আসার পরে আমরা হেডার ফুটারকে যদি একটু বড় করতে চাই, এখান থেকে আমরা বড় ছোট করে নিতে পারি। আর এখানে আমরা আসি, বর্ডারে আসলাম, লাইন নাম্বার, এটা এখানেও আছে লাইন নাম্বার। বর্ডারটাকে আমরা ক্লিক করলাম, করার পরে আমরা এখানে বর্ডার, এই প্রথমে যে বর্ডারটা লেখা আছে, এই বর্ডারটা হচ্ছে হলো আমরা যে মার্জিন দিয়ে যে অংশটি সিলেক্ট করেছি লেখার জন্য, ওই অংশে কোনো বর্ডার দেওয়ার জন্য। এতে এখানে আমরা বক্সটা এখানে বিভিন্ন ধরনের, আপনার যেটা ইচ্ছা সেটি আপনি এখানে নিতে পারেন, এটা সিলেক্ট করে নিতে পারেন। নান অর্থ হলে এখানে এখন নাই, এই অবস্থা হচ্ছে এটি হলো বক্স করে দিতে পারি। আবার এখান থেকে আমি স্টাইলগুলা নিতে পারি, যে কোনো একটা স্টাইল নিতে পারি বক্সের জন্য। তারপর আমি যদি এখানে যদি কালার করতে চাই, কালার করতে পারবো। আমি যে কালার করবো সেই কালার করে নিতে পারবো। আবার এখানে যদি আমি এই বর্ডারটির মোটা চিকন করতে চাই, যেমন 3 ফিট, 4 ফিট, 6 ফিট, এই ধরনের যদি আমি মোটা করতে চাই এগুলি, তাহলে আমি এগুলা এখান থেকে আমি নিতে পারবো। আর এটি হয় প্যারাগ্রাফে, যেখানে কার্সরটি আছে সেটি যদি প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফটিতে সিলেক্ট হবে, অথবা পুরো অংশে সিলেক্ট হবে। আমি দেখাই জিনিসটি, অর্থাৎ একটি প্যারাগ্রাফ, এখানে কার্সর ছিল বলে এটি একটি প্যারাগ্রাফ, এই জন্য এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট হয়েছে। আমি যদি এটাকে এভাবে না করে, আমি যদি পুরোটাকে, এখানে আমি আবার আন্ডু দিয়ে চলে গেলাম, পুরোটাকে আমরা এভাবে সিলেক্ট করতাম। এটাকে যদি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি এখানে যাই, আমার বর্ডারে গেলাম, বর্ডারে যাই, এখানে বক্স দিলাম, বক্স দিয়ে আমি আবার এখানে কোনো একটা বা এটি নিলাম, এটা নেওয়ার পরে দিয়ে আমি এটাকে অটোমেটিক কালার করলাম, যদি প্রয়োজন হয় আমি কালোই দিলাম। দেওয়ার পরে এখানে যদি একটু মোটা করতে চাই আমি করলাম, ওকে প্যারাগ্রাফ, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই পুরো আমি সিলেক্টের জায়গাটার পুরো অংশটা থেকে এই বর্ডারটা হয়ে গেছে। এখন যদি এটাকে আরো বর্ডারটাকে আরো নিচে নামিয়ে আনতে চাই, এখানে লিখতেও আমি বর্ডার নামতে পারবো, বা কাজটাকে এবার এন্টার দিয়ে দিয়েও আমি নিচের দিকে এভাবে এটা আনতে পারবো এভাবে। আর যদি এখানে শেষ হয়ে যায় লিখার স্থানটি, যদি মার্জিনের স্থান যদি শেষ হয়ে যায় নিচে বটমের, তখন এটা পরের
পৃষ্ঠায় চলে আসবে। আমি যদি আবার এখানে কার্সরটা অবস্থায় ব্যাকস্পেস দিই কিন্তু উপরের পৃষ্ঠায় চলে আসবে। এইভাবে এটা পরিবর্তিত হয়। আবার যদি আমি এটাকে ছোট করে ফেলতে পারি, এইভাবে করতে পারি, বা এভাবে আমি লিখাও যদি কেটে ফেলি, এখানে যদি লিখাও কেটে ফেলি, এটা উপর দিকে চলে আসবে। এখন আমি ইচ্ছে করলে এটাকে আবার তুলে ফেলতে পারি। এটা তুলে ফেলার জন্য সহজ পন্থা হচ্ছে হলো আমি ওই জায়গাতে যাই, না এই বর্ডারে আসবো, আসি নাম দিয়ে দেব। নাম দেওয়ার পরে এটা চলে যাবে। আবার এখানে আসলাম পেজে, লেআউটের এখানে বর্ডারে আসলাম। বর্ডারে আসার পরে এখানে দেখুন বর্ডারে আপনি অন্য এই বর্ডারে আসলেন, এটা দিলেন। এখানে আবার বর্ডারে আসার পরে বক্স দিয়ে আপনি যদি ইচ্ছে করেন যে আপনি কোনো এক সাইডে বর্ডার রাখবেন না, যেমন আপনি মনে করলেন যে উপরে আপনি বর্ডার রাখবেন না, এটাতে ক্লিক করলেন। আর আপনি মনে করলেন যে নিচেও রাখবেন না, তাহলে এটাতে ক্লিক করলেন, ওকে দিলেন। দেখুন এখানে কার্সর থাকার কারণে, এখানে কার্সরটা থাকে শুধু এই প্যারাগ্রাফ এই লাইনটাতে এটা হয়েছে। কিন্তু আমরা যদি এটাকে পুরোটাকে এভাবে সিলেক্ট করতাম এবং এখানে ডায়লগ বক্সে যে আমরা বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে বক্সে আসলাম, আবার বর্ডারে এসে কোনটা তুলে দিলাম, উপরেরটা তুলে দিলাম, নিচেরটা তুলে দিলাম, এই অবস্থায় আছে এবং ওকে দিলাম। এখন দেখুন দুই সাইড হয়েছে। এখন আমরা ইচ্ছে করলে উপরেগুলো দিতে পারি। এইভাবে আমরা বর্ডারে ইচ্ছাকৃতভাবে বর্ডারগুলি আমরা ফরম্যাট করতে পারি। এভাবে এখানে আসলাম, আবার আসার পরে বর্ডারে আসলাম। আমি ভেতরের এই যে লাইনগুলি বর্ডারগুলি, আমি এখানে বর্ডারগুলিকে আমি নান করে দিলাম বা পুরোটাই বক্স করলাম। আবার এখানে আসলাম, এখানে আসার পরে আমি কি করলাম, এখানে বক্স দেবো, এটা হলো পেজ বর্ডার। পেজ বর্ডার দিলাম, এখানে বক্স দিলাম। বক্স দেওয়ার পরে আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক এখানে আমি একটা কালার নিলাম। কালার নেওয়ার পরে আমি এটাকে মোটা করলাম, যে কোনো একটা সাইজে মোটা করে নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। তারপরে আমি ওকে দিলাম। এখানেও আমি যে কোনো একটা অংশ সাইড আমি কেটে ফেলতে পারি, ওকে দিলাম। আর এখানে দেখে যে হোল ডকুমেন্ট কিনা, আমি হোল ডকুমেন্ট দিলাম বা সিলেকশন, আমি হোল ডকুমেন্ট দিলাম। দেওয়ার পরে দেখুন এটি হচ্ছে হলো পেজ বর্ডার, পেজের চারিদিকে হয়েছে। আর ভেতরেরটা হচ্ছে হলো আপনি শুধু বর্ডার, যেটি আপনি লেখাকে সিলেকশন করেছেন ওই অংশ, লেখার জন্য মার্জিন দিয়ে সিলেকশন অংশে এটি হয়েছে। আর এটি হচ্ছে পুরো পেজকে নিয়ে এটি হয়েছে। এখন আমি এটাকে ডায়লগ বক্সে আবার যাওয়ার পরে আমি আরেকটু পরিবর্তন দেখব। সেটি হচ্ছে এখানে আছে আর্ট আছে। আর্টের ভিতরে অনেকগুলো ধরনের এই চিহ্ন আছে, বর্ডার, এগুলো হচ্ছে বর্ডার, এগুলো হচ্ছে এখানে ফরম্যাট দেওয়া। আমি এখান থেকে একটা বর্ডার নিলাম, প্রজাপতি নিলাম। প্রজাপতি নেওয়ার সাথে সাথে এটা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই বর্ডারটা প্রজাপতির মতো হয়ে গেল, প্রজাপতি বর্ডার হয়ে গেল। এইভাবে বর্ডারগুলো বিভিন্ন কাজের জন্য এটা ফরম্যাট করা যায়। তবে লক্ষ্য রাখতে হবে যে যেই কাজে যে বর্ডারটির প্রয়োজন ওই বর্ডারটি দিতে হবে। উল্টা পাল্টা বর্ডার যেখানে সেখানে দেওয়া উচিত না। তারপর আমি এখানে গেলাম, যাওয়ার পরে এটা বর্ডারের ভিতরে এটাকে আরো আমি এদিকে চাপিয়ে রাখতে পারি বা ভেতরের দিকে আনতে পারি। সেটা হচ্ছে অপশানে যাব। এই অবস্থায় অপশানে যাব। অপশানে যাওয়ার পরে আমি এখানে কমিয়ে বাড়িয়ে, যেমন আমি এখানে বাড়ালাম, এখানে কমিয়ে বাড়িয়ে এখানে 30 দিলাম। আর লেফটে টপে দিলাম 30, লেফটে দিলাম 30, বটমে দিলাম 30, রাইটে দিলাম 30 দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে দেখুন এটা আরেকটু ভেতরে চলে এসেছে। অর্থাৎ এই অংশটা এখানে যতটুকু বাড়াবো ততটুকু এই বাইরের সাইডে আপনার জায়গা বেড়ে যাবে, ভেতরের দিকে এটা চলে আসবে। এটা হচ্ছে বর্ডারের নিয়ম। এখানে আমি আবার ডায়লগ বক্সে আসলাম, এখানে বর্ডারে আসলাম। বর্ডারে আসার পরে এটা কেটে দিলাম। আর একটু কাজ দেখি। এখানে হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম, এখানে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে
আমি এখানে আসলাম, আসার পরে লেআউটে বর্ডারে আসলাম। এখন দেখা যাচ্ছে যে পেজ বর্ডারে আসলাম। পেজ বর্ডারে আসার পরে আমি এটার ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে কোনো কাজ হয়নি। কেন হয় নাই? এটা এই জন্য এই জায়গাতে কাজ হয় নাই, কারণ এটা হচ্ছে হলো আমি যেখানে সিলেকশন করেছি ওই জায়গাটি হচ্ছে হলো পেজ বর্ডার, কিন্তু এটা তো পেজ না, এটা হচ্ছে হলো কয়েকটি প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফের কথা বলা হয়নি। এখানে কি বলা হয়েছে? এখানে প্যারাগ্রাফ বলা হয়েছে, এই জায়গাতে বলা হয়েছে প্যারাগ্রাফ, কিন্তু এখানে যেখানে আছে এখানে হোল ডকুমেন্ট বলা হয়েছে, এটা তো হোল ডকুমেন্ট না, ওই জন্যই বলা হয়েছে। এখন হোল ডকুমেন্ট এখানে দিস সিলেকশন ওকে, তাও হয় নাই কেন? এটাকে পেজ বলা হয়েছে, অর্থাৎ যেটা যেখানে যে কাজ সেখানে সেই কাজ করতে হবে। এই বর্ডার গুলো আমরা শিখে নিলাম যে কিভাবে বর্ডার গুলো করতে হয়। আর বর্ডার তুলে দেওয়ার জন্য তো আমরা বুঝতে পেরেছি যে কিভাবে করতে হবে। নাম দিয়ে দিলে বর্ডার গুলা চলে যাবে। নাম যদি আমরা দিয়ে দিই, এখানেও নাম যদি দিয়ে দিই, বর্ডার গুলা চলে যাবে। ওকে, বর্ডার গুলা চলে যাবে, এখানে যেগুলি আছে এগুলো চলে যাবে। এটি কি আমরা কিভাবে চলে যাবে? এটা এখানে যখন এটা লেআউট বর্ডারের ভিতরে আমরা এই বর্ডারে আসবো, নাম দিয়ে দেব, ওকে দিয়ে দেব, চলে গেছে সব বর্ডার চলে যাওয়ার পরে আমরা যে কাজটি করলাম, আমরা এখানে দেখতে পেলাম যে কিভাবে মার্জিন করে, ওরিয়েন্টেশন করে, সাইজ করে, কলাম করে, এগুলা আমরা সবগুলা একাতে দেখে নিলাম। এখন আমরা যদি চাই যে এটাকে একটু ভিউতে কাজ করে দেখি যে ভিউতে কি, ভিউতে হচ্ছে দেখা কেমন দেখায় তা। এখানে বলা হচ্ছে রিড মি, এটাকে পড়ার জন্য একটা সুবিধায় পেজ আনা। আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করে দিয়ে আমরা এটা দেখছি এখানে তো বড় আকৃতির বড় ফুল পেয়েছে, এটা করা যায়। আমরা এইসব জায়গাতে আইকনগুলোতে ক্লিক দিয়ে ডান বাম দেখতে পারি। আর এখান থেকে আমাদেরকে চলে যাওয়ার জন্য এখানে আমাদের ভিউতে আসতে হবে, তারপরে এডিট ডকুমেন্টসে আসতে হবে, তাহলে আমরা পূর্বের অবস্থায় ফেরত আসতে পারবো। আর ভিউতে আসা অবস্থায় আমরা পিন লেআউট, সাধারণত আমরা কাজ করি পিন লেআউট সিলেকশন অবস্থায়। আর ওয়েব লেআউট অর্থাৎ ওয়েবসাইটে যেভাবে থাকে ওইভাবে এখানে দেখায়। এখানে অনেক সময় আমরা ওয়েবসাইট থেকে কোনো কিছু কপি করে এনে পেস্ট করার সময় ওয়েব লেআউটে দিলে আমরা হুবহু ওয়েবসাইটের মতো ওই লেখাটি দেখতে পাই। এখানে আউটলাইন, এটি হচ্ছে আউটলাইন, এখানে আউটলাইন কতগুলো উঠে থাকে এভাবে দেখায়। আমরা ক্লোজ আউটলাইন ভিউ দিলে এটা চলে যাবে। আর এখানে ভিউতে আসার পরে এখানে ডিফল্ট এভাবে থাকে। আর এটাকে আমরা এখান থেকেও আমরা চলে যেতে পারি প্রিন্ট লেআউটে ক্লিক করার মাধ্যমে। আর এখানে রুলার, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে রুলারটা আসে, আর এখানে যদি সিলেক্ট করি রুলারটা আসে, আবার আনসিলেক্ট করলে এটা রুলারটা চলে যায়। আর এটা হলো গ্রিড লাইনস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের আমরা ওয়ার্ক এরিয়া মার্জিনের মাধ্যমে পেয়েছি ওটি দেখা যায়, কিন্তু এটা প্রিন্ট করলে এটা আসবে না। এটা আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এই এলাকায় আপনি কাজ করার জন্য সিলেকশন করেছেন, এটি দেখিয়ে দিচ্ছে। নেভিগেশন প্যান শো, এটাও এখানে আসে, এটা আনসিলেক্ট করে দিলে আপনার এগুলো সব চলে যাবে। আর এখানে হলো জুমটা দিলে আপনি এখান থেকে কাস্টম জুম করে নিতে পারবেন, 200%ও করতে পারবেন। এখানে আপনার 75%, 100%ও করতে পারবেন। আর 100%টা সবসময় এখানে দেওয়া থাকে, এখানে ক্লিক করে আপনি 100% করে নিতে পারবেন। এখানে হচ্ছে ওয়ান পেজ, আপনি ওয়ান পেজে এখানে একাত্রে সবটা দেখতে চান কিনা, এখানে ওয়ান পেজ দিলে আপনি দেখতে পাবেন। এখানে মাল্টিপল, যদি আপনার এখানে দুটি পেজ থাকে মাল্টিপলটা আসবে। আমি দেখাই মাল্টিপল, এখানে আমি কোনো কিছু লিখলাম না, আরেকটি পেজ সৃষ্টি করলাম, তখন এখানে মাল্টিপল পেজটা দুইটি পেজ দেখাচ্ছে। এখানে যদি আপনি কিছু লিখে নাও, আর এখানে পেজ উইথ, এই পেজ উইথ হচ্ছে হলো আপনি একটি পেজকে ভালো করে দেখতে পাচ্ছেন। আমি তারপর এই দুইটি পেজ, একটি পেজের নিচে একটি পেজ, এবং পুরো আপনার পেজ জুড়ে ডকুমেন্ট জুড়ে এটা থাকবে, এটা পুরো এই ডকুমেন্ট এরিয়া জুড়ে পেজটি থাকে। এটা হচ্ছে যে পেজ উইথ। এটা হলো আমরা আবার 100% দিয়ে দিলাম, 100% চলে আসলো। আবার হলো নিউ উইন্ডো অর্থাৎ কি, নিউ উইন্ডোটা হচ্ছে হলো অন্য হুবহু এই ধরনের লেখা সহ আরেকটি পেজ সৃষ্টি করা। আমি এটা ক্লিক করলাম, দেখুন এই ধরনের আরেকটি পেজ এখানে সৃষ্টি হয়ে গেছে, এখানে সৃষ্টি হয়ে গেছে।
নিউ উইন্ডো। এবার দেখুন এই দোনোটা পেজ একই, আমি দোনোটা কার্সর রাখার পরে দোনোটা পেজ দেখো আমি একটি ক্লোজ করে দিলাম এটি। তারপরে অ্যারেঞ্জল, এটা হচ্ছে অ্যারেঞ্জল, এটি হচ্ছে স্প্লাইটের কাজ হচ্ছে এখানে আমি এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে সিলেকশন করার সাথে সাথে এখানে একটি দাগ দেখা যাচ্ছে, এদিকে এই দাগটি এটাকে দুটি ভাবে বিভক্ত করে দিয়েছে। এটি হচ্ছে এর কাজ। আমি যদি আবার এটা রিমুভ দিয়ে দিই এটা চলে যায়, আবার এখানে কার্সর রাখলাম সাবজেক্টের এখানে আমি স্প্লাইট দিলাম, দেওয়ার পরে দেখুন এটা দুইটি ভাগে বিভক্ত হয়েছে কিন্তু একই জিনিস, একই প্যারাগ্রাফটা দুই ভাবে দেখা যাচ্ছে। আপনি এখানে কি করতে পারবেন, এখানে কাজ কি, আপনি এটাকে নিচেরটাকে কেটে দিলেন বা আপনি আংশিক কেটে দিলেন বা অ্যাপ্লিকেশনটা কেটে দিলেন, কেটে দিয়ে আপনি এখানে দেখে দেখে হুবহু উপরটাকে কপি করতে পারবেন, উপরটাকে নিচেরটাকে দিয়ে বা নিচেরটাকে দিয়ে উপরেরটা আপনি যে কোনো কিছু ফরম্যাট বা কপি করে করতে পারবেন। এভাবে কাজ করা। আবার রিমুভ স্প্লাইট করে দিলেন, এটা চলে গেল। আমরা কাজগুলো শিখে নিলাম। তারপর আমরা আমাদের প্রয়োজনীয় কাজটি আমরা প্রিন্টে গিয়ে প্রিন্ট করে দেব। এই প্রিন্টে যাওয়ার পরে এটা প্রিন্ট প্রিভিউটি দেখা যায়, পেজগুলি কেমন দেখাবে, কয়টি পেজ এগুলো এখানে দেখাবে, দুটি পেজ আছে। এখানে প্রিন্ট করে দিলে প্রিন্ট অপশনের সাথে সংযুক্ত হয়ে প্রিন্ট করে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।